বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী দোসর সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী, মতি মাহফুজ, রেহমান সোবান, জাফর ইকবাল, ধ্বজভঙ্গ বুড়া, জেরাই খান পান্না, ফজু পাগলা, বিরানি আলম, মুরগি কবির, তারপরে ব্যাংক ডাকাত মুন্তাসির মামুন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম আরো অনেক আছে। এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে 1971 সালে পাকিস্তানি আর্মি 9 মাসে, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে, এবং সেই জেনোসাইডে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন 7.5 কোটি জনসংখ্যার মধ্যে নাকি 1 কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল। এই দুইটা ছাড়াও আরো আছে, 2 লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার দোসরেরা। এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত কইরা আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয়। এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে। এখন এই ঘটনা যেগুলো বললাম, এগুলো যদি আসলেই সত্যি হয়, তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু উপরের প্রত্যেকটা দাবি ডাহা মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। আমরা ভারত মাতার সোর্স থেকে আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর 1 কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা ডাহা মিথ্যা। 2 লক্ষ দর্শনের মিথ আমরা আরেকটা এপিসোডে ভাঙবো, এইটাতে না। কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডামো যুক্ত হইয়া যে কয়জন ধর্ষিতা ছিল তাদের জীবনকে যে দুর্বিষহ করে দিছিল, এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার, তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার। আজকের এপিসোডের মূল বিষয় হইতেছে 2 ধাপ্পাবাজি, 71-এর 30 লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া 1 কোটি শরণার্থী। এখন প্রশ্ন হচ্ছে, যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে এসব বয়ান প্রচার করলো কে, কেনই বা প্রচার করলো? তখনকার আন্তর্জাতিক মিডিয়া সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করতো। ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত, তারা সেটাই পাবলিশ করতো। ভারত মাতার মিডিয়া যে কি মাল, সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি, তাই না? ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর থেকে তারা এমন কোন আজগুবি অতিরঞ্জিত খবর নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে পাবলিশ করে। তো এই কাজে ভারতের লক্ষ্য কি ছিল? ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে। এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ভারত মাতা উপমহাদেশের যে ডাইভার্স বহুভাষী হিন্দুদের এক রাষ্ট্রে বসবাস করার মধ্যে কোনো গরমিল লক্ষ্য করে না। কিন্তু উপমহাদেশের বহু ভাষাভাষী মুসলমানরা যখন শক্তিশালী হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে, তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়ে। এখনো দেখেন উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ এগুলো লাগায় রাখে। এটার একটা উপায় হইতেছে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান সৃষ্টি কইরা দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো। বাংলাদেশি মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো, পাঞ্জাবি মুসলমানদের ঘৃণা করতে শেখানো, বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো, এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো। এখনো দেখবেন যে বিপদগ্রস্ত জাতি যারা একটা গণহত্যা থেকে পালাই বেঁচে বাংলাদেশে আশ্রয় নিছে, সেই রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি, এটা চেতনাজীবীদের একটা অন্যতম প্রধান কাজ। আমরা আগের এপিসোডগুলোতে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আর একটা গুরুত্বপূর্ণ প্রোপাগান্ডার কৌশল ছিল আজগুবি, কাল্পনিক একটা অত্যন্ত অতিরঞ্জিত অবাস্তব নিহতের সংখ্যা ছড়ানো, যাতে মুসলমানদের মধ্যে চির দুশ্মনী আর ঘৃণা বজায় থাকে, মুসলমানরা যেন একে অপরকে ঘৃণা করে। বাস্তবে ভারতের এই কৌশল কাজও করেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন 1971-এর চেতনাজীবীদের মতো ইসলামোফোব, ইসলাম বিদ্বেষী খুব বিরল দুনিয়াতে। যতগুলো ইসলামোফোব আছে সব কয়টা 100% ভারতের 5 দালাল এবং আওয়ামী লীগের 71-এর চেতনাজীবী। এরা সব সময় 30 লক্ষের জেনোসাইড, 1 কোটি শরণার্থী, এইসব ব্যাপারে বয়ান টেনে না পরিবেশ ঘোলা করে সময় অসময়। আওয়ামী লীগের বেঁচে থাকার অক্সিজেন হইতেছে এই বয়ানগুলা। এই বয়ানগুলা দেশের মানুষের মন থেকে জয় বাংলা হয়ে গেলে আওয়ামী লীগও মানুষের মন থেকে কর্পূরের মতো উড়ে যাবে। আজকে এই 2টা বয়ানকে চিরতরে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রথমে আসি 1971-এর যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ব্যাপারে। দাবি করা হয় 1 কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘর বাড়ি ছেড়ে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তো আওয়ামী লীগের নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই। তারা দেশ থেকে পালানোর সময় বিভিন্ন ব্যাংকের ভল্ট ভেঙে ডাকাতি করে কোটি কোটি টাকা নিয়ে ইন্ডিয়া গেছিল। সেসব টাকা দিয়ে কলকাতাতে বাড়ি ভাড়া করে থাকতো, ফ্ল্যাট ভাড়া করে, আর মদ খাইতো, আর সোনাগাছিতে খাটকা পাইতো। তো তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি, বাংলাদেশের গ্রামের সংখ্যা 68,000-এর মতো, আমরা এটা জানি। 7.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশের রিফিউজি হিসেবে আশ্রয় নেয়, এটা তো একটা ভয়াবহ ঘটনা। ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে। তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি। তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল। ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করিয়া আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য, ওষুধ, সাহায্য, এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক গ্র্যান্ট হিসেবে আনতো। এখন শরণার্থীর সংখ্যা, রিফিউজির সংখ্যা যত বেশি দেখাবে, ভারতের লাভ তত বেশি। কারণ একজনের বিপরীতে যদি তারা 100 জনের হিসাব দেখায়, খাবার, টাকা ইত্যাদি নেয়, তাহলে বাকি 99 জনের টাকা খাবার নিজেরা পকেটস্থ করতে পারবে। এখন বলবেন একজনের বিপরীতে 100 জন দেখেছে, তার চেয়ে বেশি দেখাইছে, তার চেয়ে বেশি দেখাইছে, হিসাব আজকে দেখাই দেবো, আজকে ভিডিওতে দেখাই দেবো। বাস্তবে হয়েছেও তাই। আমি আপনাদেরকে একদম খোদ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্সই দেখাতেছি। ভারতে
এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রোপাগান্ডার বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন তাহলে আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন এখনই। ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন, লেফটেন্যান্ট জেনারেল, তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের আসল সংখ্যাটা বলছেন। জেনারেল হুন কিন্তু কোনো সুশীল বামপন্থী মানুষ না, উনি একজন কট্টর হিন্দুত্ববাদী যিনি রিটায়ারমেন্টের পর শিবসেনাতে জয়েন করছিলেন, এখন এরপর বিজেপিতেও যোগ দিচ্ছেন। 1999 সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারা সাক্ষাৎকার নেয়। এডিটর সাহেব সাক্ষাৎকারটা পাশে দেখান, এই আপনারা সার্চ করে নিতে পারবেন। এই সাক্ষাৎকারে জেনারেল হুন 1971 সালে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের আসল সংখ্যাটা প্রকাশ করছিলেন। সংখ্যাটা হইতেছে কত? শুনে পড়ে যায় না, চেয়ার থেকে চেয়ারে সিট বেল্ট বেঁধে নেন। 90,000, 90,000, ঠিকই শুনেছেন, 90,000। কই 1 কোটি আর কই 90,000। বাংলাদেশে গ্রামের সংখ্যা 68,000। বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী, মেজরিটি সংখ্যক গ্রামের কেউ ভারতে গিয়ে আশ্রয় নেয়। গ্রামের সীমিত সংখ্যক ব্যক্তি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন কাঠালানির পতনের পরই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিপ্লবী জনতার ধাওয়া খেয়া প্রায় লাখখানেক দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিছে। কলকাতাত আওয়ামী লীগ আবার অফিস খুলিছে, আরো অনেক দুর্বৃত্ত পলাইতে গিয়ে বিপ্লবী জনতার হাতে ধরা গেছে। কালামানিক তো পলাইতে গিয়ে সর্বস্বহারায় মনের দুঃখে কলা পাতের উপরে শুয়েছিল। 1971 সালে এখনকার চেয়ে কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভারত মাতা এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডা কিভাবে 90,000 1 কোটিতে রূপান্তরিত হয় দেখছেন। কাহিনী এখানে শেষ না। তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী লীগের বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে। এর সাথে অবাঙালি মুসলমান হত্যা, ক্যান্টনমেন্টে আক্রমণ, এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা, এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নিরীহ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমার পরিবারও ভারতে আশ্রয় নিয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠিয়ে দেওয়া। এটা আমরা কিভাবে জানি? কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছিল। এমনকি শরণার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্তে অভ্যর্থনা কমিটির ব্যবস্থা করছিল। কিন্তু ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে, এই জন্য ইন্ডিয়া আর আওয়ামী লীগ শরণার্থীদের প্রত্যাবর্তনকে স্যাবোটাজ করে। স্যাবোটাজ করে। শরণার্থীরা সবাই দেশে ফিরে আসলে তো ভারতের বাটপাড়ি মাঠে মারা যাবে। গভর্নর টিক্কা খান যেদিন সীমান্তে ফিরে আসা শরণার্থীদের রিসেপশন করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায়, তখন লীগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে। এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পড়া বিস্ফোরণে উড়া যায়, যাত্রী সমত সবাই মারা যায়। দেখেন, রেফারেন্স আছে। এই লেভেলের সাইকোপ্যাথেরা মায়ানমার রোহিঙ্গাদের বিতরণ করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানাচ্ছে। কোনোভাবেই তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না। ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে বিতরণ করে তাদের ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দিচ্ছে। ইসরায়েল কোনোভাবেই ফিলিস্তিনিদের রাইট টু রিটার্ন এটা অ্যাকনোলেজ করে না। পাকিস্তান সরকার এর ঠিক উল্টা পলিসি নিয়েছিল এবং ভারতে যাওয়া সমস্ত রিফিউজিকে দেশে ফিরে আসার আহ্বান জানায়। এমনকি সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সমস্ত বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে যাতে তারা নির্ভয়ে দেশে ফিরে আসতে পারে। এইটা তো গেল ভারতের তথাকথিত 1 কোটি রিফিউজির কাহিনী। এইবার আসি দ্বিতীয় বিষয়ে, সবচেয়ে বড় বিষয়, 30 লাখ শহীদ। বিএনপি তাদের যে 31 দফা দিছে সেখানে 22 নাম্বার দফার এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করেছে। কি আছে সেখানে আসেন দেখা যায়। অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে 71 সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে করে বের করবে। তো এক্সটেন্সিভ সার্ভে কে করবে, কিভাবে করবে, সেটা পদ্ধতিগত স্বচ্ছতা কতটুকু থাকবে, এমস্ত ব্যাপারে একটু পরে আসতেছি। এর আগে 2015 সালের ডিসেম্বর মাসে বেগম খালেদা জিয়া এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন। সেটা শুনে আওয়ামী লীগ আর সিপিবি বামদের মাথা খারাপ হয়ে গেছিল, চিল্লাপাল্লা শুরু করছিল। পারলে ওই দিনই খালেদা জিয়াকে জেলে নিয়ে যায়। খালেদা জিয়া বলছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। দেখেন এবং এডিটর সাহেব কথাটা শুনে দেন। আজকে বলা হয় যে 1 লক্ষ লোক শহীদ হয়েছে, এই জন্য অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়ে বিতর্ক আছে, নানা পরিচিতাবাদী। এখনো অনেকেই বলে, এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে 71 সালে মুক্তিযুদ্ধ শেষে শরদের বডিগার্ড যখন 10 জানুয়ারি 9 মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে, তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা 3 লাখ বলতে গিয়ে ইংরেজিতে বলে 3 মিলিয়ন বলে। এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে। এখন এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়া রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে। আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোনো রিপোর্ট কপি পেস্টের অভ্যাস ফলো করে না, সেই ব্যাপারে তদন্ত করে দেখে। এটা খালি বাংলাদেশে না, আমেরিকা সহ পাশ্চাত্যের মিডিয়াতেও হয়। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন ওয়াগারের পথ ভালুক না, এগুলো আইকন মেলা আইকন আছে। সেমর রাশ নামে একজন বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিজম আইকন আছে। এই ব্যাপারে অনেক লিখছেন এবং তার গ্রাউন্ড ব্রেকিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়ায় আলসেমি করে কপি পেস্ট করে অসংখ্য বয়ানকে তথ্য প্রমাণ সহ রিপিউট করছে। এখন যারা বলে সোহরাওয়ার্দীর বডিগার্ড 3 লাখ বলতে গিয়ে 30 লাখ বলছে, তারা ওই 3 লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পাইছে?
যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না, ঘুরে ফিরে কিছু ব্যাপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে, যেসব আর্টিকেলে কোথাও কোনো ধরনের ফিল্ড সার্ভের কোনো রেফারেন্স থাকে না। এখন এটা মানলাম যে মুশারফ বডিগার্ড মূর্খ সোদা ছিল, তো কয়েকবার ফেল করে ক্লাস 10 পাস করছে, ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতে আর অন্যদেরকে নকল করতে উৎসাহ দিত, সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে। এখন প্রশ্ন হচ্ছে 3 লাখ সংখ্যাটাও তো 30 লাখের মতোই ভিত্তিহীন, বাইরে একটা সংখ্যা। যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে। এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক। আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি, এবার আপনারা চেয়ার থেকে মাটিতে পড়ে যাবেন, হ্যাঁ, অথবা আপনাদের সোয়াল খুলে ঝুলে পড়বে। আসেন দেখি সেটা। প্রথমত 3 লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই। 71 সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের। বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড সেসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। 1991 সালে পাবলিশ হয় বইটা। এখানে 2 জন লেখক এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং 3 দেশের 71 সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পার্সন সামনাসামনি সাক্ষাৎকার নিয়েছেন। এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণ্য বই। এই বইয়ের লেখকেরা 71 সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা 2 জন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন, যেখানে তাদের জিজ্ঞেস করা হয় 71 সালে নিহত বাঙালির সংখ্যা কত। একজন ভারতীয় উত্তর দেয় 3 লাখ, কারণ সে টের পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে 30 লাখের মতো অবাস্তব হাস্যকর একটা সংখ্যা বেচা যাবে না। সে অন্য প্রচলিত সংখ্যা 3 লাখ বলে দেয় ফট কইরা। মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন 3 লাখ বলে তার পাশে বসে থাকা আরেকজন ভারতীয় তার দিকে কটমট কইরা তাকায়, সংখ্যা বাড়ায় ক এটা বোঝানোর জন্য। এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় 5 লাখ বলে ফেলে, মানে মাথায় যা আসে সেটা ফসাদ কইরা কয়া দেয়। তো ইন্ডিয়ান প্রোপাগান্ডা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে। মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনা ছবি আর একটা ঘটনা ছবিগুলো চালায় দেয়। এইখানে লেখক 2 জন সে ঘটনা বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন, এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে অনেক প্রশ্ন আছে, যেমন কতজন যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, কতজন বিহারি ছিল, অবাঙালি মুসলমান ছিল, এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে, কতজন ভারতীয় বাহিনীর হাতে, কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে, বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে, রাজাকার কতজন মারা গেছে। এইবার আসে ইনভেস্টিগেটিভ ফিল্ড সার্ভে নিয়ে। ইনভেস্টিগেশনের আগে কিছু জিনিস ক্লিয়ার করা জরুরি। অধিকাংশ বাঙালি, বিশেষ করে বাঙ্গু সুশীল প্রগতিশীল সামরিক ব্যাপারে একদম অজ্ঞ। এই জন্যই মুক্তিযুদ্ধ নিয়ে এত মিথ তৈরি করা গেছে। অজ্ঞ মানে একেবারে গণ্য মূর্খ, মূর্খসোদা। এমনকি যারা নিজেদেরকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারা মূর্খসোদা সামরিক ব্যাপারে। মুক্তিযুদ্ধের একদম সামরিক মিলিটারি বিশ্লেষণ আর অ্যানালাইসিস আমরা সামনের আর এক এপিসোডে করবো। এখন কইবা পারেন দাদা ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা কিভাবে সামরিক ব্যাপারে অজ্ঞ হয়? তারা তো বড় বড় ডায়লগ মারে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তো অস্ত্র আর ট্রেনিং, পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউরে অস্ত্র হাতে দেন? কেউ যদি চালাইতে পারে, ধরতে পারে ঠিক মতো, আমরা এসে কইয়েন। পুলিশ, মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ডের মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের যে কত বেইজ্জত করছি তার হিসাব নাই। আমার লগে বসাই দেন লাইভে, আমি আজকে চ্যালেঞ্জ দিতেছি, আমি প্রমাণ করে দিব অস্ত্রই ধরে নাই। আমি ওদের কি জিজ্ঞাসা জানেন? কি অস্ত্র ইউজ করতেন, কত ক্যালিবারের বুলেট ইউজ করতেন, ব্যারেল লেন্থ কত, ব্যারেল লেন্থ কইতে পারলে জিজ্ঞাসাম কি কামে ইউজ করতেন, অ্যাকশন কি, বোল্ট, পাম না সেমি অটো না ফুল অটো, রেট অফ ফায়ার কত, ইফেক্টিভ রেঞ্জ কত, ম্যাগাজিন ক্যাপাসিটি কত, একেবারে কাট হয়ে যাবে। আমার সাথে লাইভে আসেন। কোন মুক্তিযোদ্ধা বেড়া আছেন আমার সাথে লাইভে আসেন। বাংলাদেশের সব টিভি চ্যানেলকে বললাম আমার লাইভ প্রচার করবেন। কোন মুক্তিযোদ্ধা যার যে পুলিশ না, ইপিআর না, যে মিলিটারির ব্যাকগ্রাউন্ড নাই, যে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ ট্রেনিং করে অস্ত্র জমা দেই নাই কইছে, ওরে নিয়ে আসেন আমার সামনে বসিয়ে দেন। অস্ত্র ধরে নাই ওটা আমি প্রমাণ করে দেবো। ইন্ডিয়া যাদেরকে কি ট্রেনিং দিছিল সেটা আমি ইন্ডিয়ান জেনারেলদের বই থেকে রেফারেন্স দিয়ে দেখাইতেছি। ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব তার বইতে কি লিখছে দেখেন। উনি বলছেন যে একদম আনট্রেন্ড, সামরিক ব্যাপারে পরিচিতি নাই এরকম মানুষদের মুক্তিবাহিনীতে এনরোল করা হতো। এদেরকে প্রপার ট্রেনিং দিয়ে কার্যকর করতে কমপক্ষে 3 মাসের ট্রেনিং দেওয়া লাগতো। সেখানে তারা ঘোরা করে 3 থেকে 4 সপ্তাহে ভুগি ঝুঁকি কিছু ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হতো। এর ফলে এদের কার্যকারিতা সীমাবদ্ধ ছিল। জেনারেল লসমান সিং, যিনি ইস্টার্ন ফ্রন্টের ডিভিশনাল কমান্ডার ছিলেন, উনি একই কথা লিখেছেন। তার বইয়ের নাম ভিক্টরি ইন বাংলাদেশ। ইস্টার্ন কমান্ডার জেনারেল লসমান সিং সরাসরি মুক্তি বাহিনীকে প্রোপাগান্ডার প্রেসে পাবলিশ হওয়া তাদের কার্যকলাপকে ফিকশনাল বলছেন। বলছে এই সমস্ত ইস্টার্ন কমান্ডার প্রোপাগান্ডা মেশিনের প্রচার। মুক্তি বাহিনীর মিত্ররাই তাদের নামে এইসব লেখে, এইসব কথা পাকিস্তানিরা লেখে নাই। আর আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মিয়ারা। খোদ মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার তার বইয়ে হুবহু একই কথা লিখেছে। একে খন্দকারের এই বই লেখার পর আওয়ামী লীগ, জাফর ইকবাল, আনিসুল হকের পুচ্ছে আগুন লেগে গেছে। তারা এডিট করতে হয়েছে বই, টেক্সট চেঞ্জ করতে হয়েছিল। 1971 সালের 18 সেপ্টেম্বর বিলাতের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশিত হয়, বিগ ব্রাদার গোজ টু ওয়ার। লেখক শাস্তিব্রত একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় বাঙালি সাংবাদিক, যিনি ত্রিপুরাতে ভারতীয় ট্রেনিং শিবির ঘুরে দেখে এসে সেখানে মুক্তিবাহিনীর ট্রেনিং নিয়ে একটা রিপোর্ট করে। রিপোর্টে এটাও লেখা আছে এই রিপোর্ট যদি ভারত থেকে করতো তাকে ভারতে গ্রেপ্তার করতো। 19 সেপ্টেম্বর মাসে আগরতলাতে একটা ক্যাম্পে মুক্তিবাহিনীর ভলান্টিয়ারদের সাথে কথা বলে জানতে পারেন সেখানে 200 জনের ভলান্টিয়ারদের মধ্যে মাত্র 6 জনকে সামান্য কিছু ট্রেনিং দেওয়া হয়েছে এবং মাত্র 3 জন কোনো একটা অপারেশনে অংশ নিছে। সব অপারেশনে যেমন ব্রিজ ধ্বংস করে এরকম কাজে ইন্ডিয়ানরা কিন্তু নিজে করতো। আমি বলতেছি, লিখে দিচ্ছি, ইন্ডিয়ানরা নিজে করতো। মুক্তিবাহিনীর নিজেদের সদস্যদের মতে তারা বড় জোর একটা গ্রেনেড নিক্ষেপ করছে। এবার একটা মজার ভিডিও দেখেন মুক্তিবাহিনীর সাথে ভারতীয় ইন্সট্রাক্টররা কিরকম ব্যবহার করতো। এদিকে সে দেখে দেন।
দেখো এটাকে টানো ডানে বাঁধিতে রাখ টানো হ্যাঁ বাস বাস টাইগার হাত হ্যাঁ এ আছে দূরে দুশ্মনের জন্য দূরে দুশ্মনের জন্য কি হয়েছে চলো শেষ লাগাও ঠিক দেখো সামনে ধর যারা শত্রু পিছনে শত্রু যারা শত্রু পিছনে শত্রু বা শত্রু পিছনে শত্রু যারা শত্রু পিছনে শত্রু এই হচ্ছে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, আনিসুল হকের তৈরি করা মিথিক্যাল মুক্তি বাহিনীর আসল হাল। আর এটা নিয়ে ফজু পাগলা দজবঙ্গ বুড়াছে রে খান পান না, এসব সোনা গাছের মুক্তিযোদ্ধার মতো লাফালাফি। তা বাঙ্গু প্রগতিশীলরা যেহেতু সামরিক ব্যাপারে একদম লেজে গোবরে, এরা যেসব বয়ান বানায় সেগুলা কোনো রেপুটেবল সিরিয়াস মিলিটারি স্কলার স্টাডি করলে পাংচার করে দিতে পারবে এক মুহূর্তে। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। ৭১ সালের যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মির অর্ডার অফ ব্যাটেল কি ছিল? তাহলে করবেন দাদা অর্ডার অফ ব্যাটেল কি? আমি এটা নিয়ে একটা সিরিয়াস বড় এপিসোড করেছি, আসবে পরে, সেটা বুঝবেন মুক্তিযুদ্ধের অর্ডার অফ ব্যাটেল নিয়ে। আজকে সংক্ষেপে একটু আলাপ করি। অর্ডার অফ ব্যাটেল হইতেছে একটা যুদ্ধে দুই পক্ষের মধ্যে কার কয়টা ইউনিট অংশ নিয়েছে, কোন ইউনিট কিরকম, সেটার একটা লিস্টই, তালিকা আর কি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 সালে জার্মানি যখন সোভিয়েত ইউনিয়নে হামলা করে, সেটার নাম দিয়েছিল অপারেশন বারবারোসা। সেই অপারেশন বারবারোসা ছিল ব্যাপক একটা অভিযান, মিলিটারি ইতিহাসের সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে একটা। সেখানে জার্মান পক্ষে 141টা ডিভিশন অংশ নেয়। মাথায় রাখবেন 141টা ডিভিশন, 141টা ডিভিশন অংশ নেয়। সোভিয়েত পক্ষে জার্মানির এস্টিমেট ছিল 213টা ডিভিশন, একটা ডিভিশন প্রায় 15 থেকে 16,000 সৈন্য থাকে। 1971 সালে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মির অর্ডার অফ ব্যাটেল কি ছিল জানেন? ডিভিশন ছিল কয়টা জানেন? তিনটা, মাত্র তিনটা। 14 ডিভিশন, 16 ডিভিশন আর 9 ডিভিশন। 14 ডিভিশন আগে থেকে ছিল, মার্চের শেষ দিকে এপ্রিল মাসে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত 16 আর 9 ডিভিশন আসে ইস্টার্ন ফ্রন্টে। এই দুইটা ডিভিশন তাদের ভারী অস্ত্র মানে ভারী কামান টামান এগুলো পশ্চিম পাকিস্তানে রেখে আসে। তারা খালি লাইট উইপেন্স মানে হালকা অস্ত্র মর্টার এগুলো নিয়ে আসে। সামরিক পরিভাষায় ইস্টার্ন ফ্রন্টে তো আসলে ওয়ার ছিল না, যুদ্ধ ছিল না, এটা ছিল কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন। ভারত মাতা 1984 সালে পাঞ্জাবে যে অপারেশন ব্রুস্টার করছে না, ওই যে শিখ মন্দির দখল করার সময়, এটাও কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল। সেখানে খালি এক অমৃতসরে স্বর্ণ মন্দিরে হামলা করতে ভারতীয় সেনাবাহিনী 3টা ডিভিশন ব্যবহার করছিল। 60-এর দশকের শেষ আর 70 দশকে অ্যান্টি নকশাল অপারেশনে ভারতীয় আর্মির পুরো ইস্টার্ন কমান্ড, যেটা আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, সেটাকে ইউজ করেছিল। সেটাও একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল। এছাড়া ইরাক আর আফগানিস্তান যুদ্ধের প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে আমেরিকান বাহিনী কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনই করছিল ওইখানে। ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা মূলত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে ইহুদিদের বিরুদ্ধে হলোকস্ট করেছিল না, সেখানে 1941 থেকে 1945 এই 5 বছরে 60 লাখ ইহুদি মারা যায়। আমরা আগেই দেখেছি যে জার্মানরা খালি ইস্টার্ন ফ্রন্টেই 141টা ডিভিশন ডিপ্লয় করছিল অপারেশন বারবারোসাতে। ইউরোপের অন্য দেশগুলোতে জার্মানির আরো 60টা ডিভিশনের মতো সৈন্য ছিল। জার্মানরা সমগ্র ইউরোপ থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইহুদিদের রেজিস্টার করে ট্রেনে করে নিয়ে এসে কনসেন্ট্রেশন ক্যাম্পে জড়ো করে সেখান থেকে বিশাল বিশাল গ্যাস চেম্বারে ঢুকায় ব্যাস আকারে ইহুদিদের মেয়েরা বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে তাদের মৃতদেহ পুড়ায় ফেলতো। জার্মানরা জাতি হিসেবে হাইলি এফিসিয়েন্ট জাতি। জার্মানি তখন প্রথম বিশ্বের একটা ইন্ডাস্ট্রিয়াল দেশ ছিল, যাদের লজিস্টিক্যাল ক্যাপাবিলিটি ট্রিমেন্ডাস ছিল। এত মানুষ, সৈন্য, রসদ, এফিসিয়েন্সি মুভ করানো চারটেখানি কথা না, তাও এত এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল একটা জাতি 5 বছরে শত শত ডিভিশন সৈন্য আর তাদের ট্রিমেন্ডাস ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স ক্যাপাসিটি ব্যবহার করে সারা ইউরোপ খুঁজে খুঁজে মাত্র 60 লাখ ইহুদি মারতে পারলো। আর পাকিস্তানের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ মাত্র 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র 3টা ডিভিশন ব্যবহার করিয়া, কোনো বিশাল বিশাল গ্যাস চেম্বার, ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া 30 লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো। গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না। তো গাঞ্জারি নৌকা কোন পাহাড়তলিতে নিছিল দেখেছেন? কেউ প্রশ্ন করে নাই, কাউরে প্রশ্ন করতে দেয় না। এরাই প্রগতিশীলতা, এরাই মুক্তিযুদ্ধের চেতনা। বাঙ্গু প্রগতিশীলদের গোজামিল দেওয়া বয়ানকে যে কোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে পারবে। 2023 সালে গাজার যুদ্ধে ইসরায়েল প্রায় 2 বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বোম্বিং করছে। গ্যাস চেম্বারের পর এরিয়াল বোম্বিং হচ্ছে সবচেয়ে বড় এফিশিয়েন্ট মেথড অফ জেনোসাইড। যুদ্ধ বিমান থেকে 1000 বা 2000 পাউন্ডের একটা বোমা একটা ঘনবসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অসংখ্য মানুষ হতাহত হয়। ভিয়েতনাম যুদ্ধের 10 বছরে 1965 থেকে 1975 পর্যন্ত চলছে। আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোম্বিং করছে। সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট, যারা যুদ্ধের সব ফ্রন্ট মিলায় জার্মানি, জাপান, ইতালি সবার বিরুদ্ধে মোট 21 লাখ টন বোম ফেলছে বিমান থেকে। সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন? কত করছে বোম্বিং? 70 লাখ টন। সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল 3 থেকে 4 লাখ। ভিয়েতনামও বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ। ইসরায়েল গাজার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে প্রায় 2 বছর ধরে ব্যাপক এরিয়াল বোম্বিং কইরা প্রায় সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে, আপনারা দেখছেন চোখের সামনে। এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রি হিসাবে গাজাতে 2 বছরের নিহতের সংখ্যা 70,000-এর মতো। প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ।
এই যুদ্ধ 1916 সালের 10 মাস ধরে সংগঠিত হয়। 10 মাস ধরে 12 লাখ জার্মান আর 11 লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা অত্যন্ত ছোট এলাকায় জড়ো হয়ে ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে। দুই দেশই শিল্পোন্নত, প্রথম বিশ্বের দেশ, বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি। ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে 10 লাখ আর্টিলারি শেল নিক্ষেপ করছিল। 10 লাখ, 1-2 হাজার না, 10 লাখ একদিনে। পুরা যুদ্ধের দুই পক্ষ মিলে 4 থেকে 5 কোটি খালি আর্টিলারি শেল নিক্ষেপ করছে। কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটা তো হিসাবই নাই। ভার্ডুনের যুদ্ধে জার্মান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে 1.5 লাখ, ফরাসি হতাহতের সংখ্যা 1.5 লাখের মতো। সেখানে পাকিস্তান পুরা 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা 30 লাখ বা 3 লাখ মাইরা ফেললো। এই কোদা দড়ি ফেলাও বাইয়া উঠে যায়। ওই মূর্খ সোদা বাঙ্গু প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে। এবার আসি, তাহলে কি 71 সালে নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই? সৌভাগ্যক্রমে আছে, এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই। হ্যাঁ, উইলিয়াম ড্রামন্ড, যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক। এই ড্রামন্ড সাহেব এখনো বেঁচে আছেন, যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন। উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর বর্তমানে। পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমসের সাথে ছিলেন, ডেমোক্রেট। প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেস সেক্রেটারি ছিলেন। অত্যন্ত সম্মানিত, রেসপেক্টেড একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট। 1972 সালে 6 জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো ওনার সেই রিপোর্টটা ছাপে। রিপোর্টের নাম ছিল দ্য মিসিং মিলিয়ন্স। ড্রামন্ড যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ কইরা গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন। এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। উনি লিখছেন ইংরেজিতে, মাই জাজমেন্ট based on numerous trips around Bangladesh and extensive discussion with many people at the village level as well as in the government is that 3 million death figure is an exaggeration so gross as to be absurd. তার মানে উনি বলতেছেন যে আমি বিভিন্ন সরকারি লোক এবং গ্রামের লোকদের সাথে আলাপ সালাপ কইরা যেটা বুঝতে পারছি যে এই 30 লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা। এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন। মুজিব 72 সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল ড্রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000, 2,000, 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। ইংরেজি যেহেতু কইছে সেটা ঠিকই কইছে। Since the 3rd week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations, there have been about 2,000 complaints from citizens about death at the hand of Pakistani army. তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র 2,000 জনের। ড্রামন্ড এখনো বেঁচে আছেন, তার থেকে এটা কনফার্ম করতে পারবেন। এখন তাহলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেল কম্প্রিহেনসিভ ফিল্ড সার্ভে করে এই ব্যাপারে চিরতরে মীমাংসা করে আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা করতে পারি? প্রথমে আমাদের বের করতে হবে দেশের 68,000 গ্রামে জনপদের মধ্যে কোথায় কোথায় পাকিস্তানি আর্মির বেস ক্যাম্প ছিল। এটা সংখ্যা খুব বেশি হওয়ার কথা না। পাকিস্তানের মাত্র 3টা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে ছিল। এরপরে বের করতে হবে 9 মাসে পাকিস্তান আর্মি দেশে কয়টা গ্রামে কখন কবে রেড দিছে। পাকিস্তানও এই ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারে, চাইলে তারা করবে। আমরা দরকার হলে ক্রস চেক করে নেব কতজন সৈন্য সেই রেডে অংশ নিছে। সেটা কি একটা স্কোয়াড মানে 9 থেকে 10 জনের ইউনিট ছিল, নাকি একটা প্লাটুন ছিল মানে 30 থেকে 35 জনের? কতক্ষণ ছিল, কতজনকে ওই গ্রামে গুলি করে মারছে, তাদের অ্যামিনেশনের হিসাবপত্র আছে কিনা, কতগুলো অ্যামিনেশন খরচ হয়েছে। এইসব ব্যাপার বের করা তো খুব কঠিন কোনো কাজ না, কারণ বাংলাদেশের মতো ঘনপরিস্থিতিপূর্ণ ভূখণ্ডে একটা গ্রামে আর্মি অপারেশন চালায় কিছু মানুষ মেরে চলে যাওয়ার পর বাকি সবাই ফিরে এসে নিহতদের দাফন কাফন করতো, হিন্দু এলের লাশ সনাতন রীতিতে সৎকার করতো। আই উইটনেস এবং সার্ভাইভারদের কাছ থেকে একদম পিন পয়েন্ট নিহতের সংখ্যা নিয়ে 9 মাসে সবগুলো এলাকার নামের পাশে নিহতের সংখ্যা লিখে যোগ করে মোট সংখ্যা বের করা খুব কঠিন কিছু কাজ কি না, করো না। কিন্তু এটা করবে না কেন? কারণ এই যে ফাপড় নামা, এটা তো ফাঁস হয়ে যাবে, মিথ্যা কথা ফাঁস হয়ে যাবে। এই কাজ এখনো করা সম্ভব, কারণ 71 সালে জীবিত প্রাপ্তবয়স্ক বহু মানুষ এখনো জীবিত আছে। এরকম রেড প্রত্যেক গ্রামে তো হয় নাই। দেশে 68,000 গ্রামের মধ্যে অতি অল্প সংখ্যক গ্রামেই হয়েছে। তার উপরে এক গ্রামে বড়জন একবার কি 2বার এরকম রেড হয়েছে। পুরো ব্যাপারটায় একটা ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন করতে হবে। ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন মানে দিন সময় সপ্তাহ অনুযায়ী পুরো 9 মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা, এইভাবে সম্ভব। এটা করা হইলে কমন সেন্স আর ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মি কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে, আমি শিওর।
এরপর সেই তদন্ত খালি বাঙালি না, ভারতীয় আওয়ামী সন্ত্রাসীরাতে যত অবাঙালি মুসলমান মারা গেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটাও বের করতে হবে। দুটো সংখ্যায় কম্পেয়ার করে ঠিক করা হবে কে আগে কার কাছে মাপ চাইবে। এই তদন্ত শেষ হওয়ার আগে কেউ কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। পররাষ্ট্র সচিব জসিম খুব লাফাইছিল পাকিস্তানে ক্ষমা চাওয়া নিয়ে, আবার পাকিস্তান টিম আসতেছে, এবার ক্ষমা চাওয়া বালসালি আলাপ যে তুলবে না তার পাশার ফাল চামড়া সব উঠায় ফেলা হবে। যদি বেশি ফালাফালি করে বাটাম একেবারে খুলে ফেলাম এবার যদি কেউ এই আলাপটা তোলে। একবার যদি মুক্তিযুদ্ধের চেতনার কুর করে নিয়ে ওঠে তাদের। বিএনপি যেহেতু তাদের 31 দফার মধ্যে পয়েন্ট ইনক্লুড করছে, আল্লাহ চায় তো ভবিষ্যতে যদি তারা নির্বাচনে জিতে ক্ষমতা আসে, চান্স যদিও কম, যাই হোক, তাহলে এইটা বাস্তবায়ন করুক। তারা কিভাবে বাস্তবায়ন করবে? যদি কোনো আমলা বা সচিবকে দিয়ে এটা কমিটি বানায়, দায় সারা অস্বচ্ছ তদন্ত চালায় রিপোর্ট দেয়, সেটা অবশ্যই আমরা প্রত্যাখ্যান করবো। এখন বিএনপিতেও তো চেতনাজীবীতে ভৈরা শেষ, তার মধ্যে সব চেতনা দালালরা ঢুকে বসে আছে। যদি কোনো সুশীল বিএনপি বুদ্ধিজীবী চেতনাজীবী ধরিয়ে না কমিটি বানানো হয়, সেটাও আমরা প্রত্যাখ্যান করবো। এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশনের স্বচ্ছতা। বাংলাদেশের আমলা, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, এইসবের যা হজবরল অবস্থা, তাদের দিয়ে এই ম্যাগনিটিউডের কোনো কাজ স্বচ্ছভাবে দ্রুত এফিসিয়েন্টলি করার প্রশ্নই ওঠে না। ওই এফিসিয়েন্সি বাংলাদেশের নাই এখন। এটার জন্য একমাত্র সমাধান হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড আন্তর্জাতিক কমিশনকে বাংলাদেশে ডেকে আনা, তাদের দিয়ে ফিল্ড সার্ভে করা, ইনভেস্টিগেশন করানো। কারা থাকবে সেই কমিশনে? সেখানে সামরিক যুদ্ধ, মিলিটারি অপারেশনের ব্যাপারে অভিজ্ঞ, একটা অপারেশন ডিটেলস বর্ণনা শুনে সেখানে কিরকম ক্যাজুয়ালিটি হয়, সার্ভাইভার আই উইটনেসদের সাথে কথা বইলা আসল ঘটনা রিকনস্ট্রাক্ট করতে পারে এরকম লোক, এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট, তারাই সেই কমিশনে থাকবে। এখন প্রশ্ন করতে পারেন কে কে এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট? পৃথিবীর টপ স্কলারদের নাম দিতেছি যাদের দিয়া এই কমিশন গঠন করতে হবে, আমি নাম দিয়ে দিতেছি আজকেই। প্রফেসর জেফ্রি ওয়ারো, ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের সামরিক ইতিহাসের অধ্যাপক এবং ইউএনটি মিলিটারি হিস্ট্রি সেন্টারের পরিচালক। প্রফেসর জন মিয়ারশাইমার, ইউনিভার্সিটি অফ শিকাগো আর ওয়ার্ল্ডের হ্যারিসন ডিস্টিংগুইশড সার্ভিস প্রফেসর। প্রফেসর বেনি মরিস, বেনগুনিয়ান ইউনিভার্সিটি নেগেভের মধ্যপ্রাচ্য স্টাডিজ বিভাগের ইতিহাসের অধ্যাপক। প্রফেসর উইলিয়াম ড্রামন্ড, যার কথা আগে বলছি, ইউসি বার্কলে গ্র্যাজুয়েট স্কুল অফ জার্নালিজমের সাংবাদিকতার অধ্যাপক। প্রফেসর ক্রিস্টোফার অ্যান্ড্রু, ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আধুনিক এবং সমসাময়িক ইতিহাসের এমিরেটাস অধ্যাপক। প্রফেসর টম নিকলস, অবসরপ্রাপ্ত স্ট্র্যাটেজি অধ্যাপক, ইউএস নেভাল ওয়ার কলেজ। এরা প্রত্যেকেই তাদের ফিল্ডের টপ স্কলারদের মধ্যে একজন। প্রত্যেকের একাডেমিক আর রিসার্চ ইন্টিগ্রিটি আনকোয়েশ্চেনেবল। এরা যৌথভাবে কোনো তদন্তের ওপিনিয়ন দিলে সেটা সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম, যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন, গার্ডিয়ান বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, দ্য টেলিগ্রাফ বলেন, লোমন্দ বলেন, সবাই সেটা বড় করে হেডলাইন নিয়ে ছাপবে এবং পজিটিভ রিভিউ দিবে। এদের ফিল্ডে করা কাজকে আন্তর্জাতিক মহলে ভারত আওয়ামী মার্কা ছাত্রী বাদে আর কেউ প্রশ্নই তুলবে না। এইভাবে যদি একটা ছোট ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্কলারদের নিয়ে গঠিত কমিশন দিয়ে তদন্ত করানো হয়, সেটা ভারতীয় আওয়ামী বয়ানের ধুতির কাঁচা টাইনা খুলে দেবে। ভারত আওয়ামী লীগ বয়ান যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন শত্রুতার তিক্ততা বজায় থাকে, যাতে তারা কখনো একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে না পারে, সেটা চিরতরে জয় বাংলা হয়ে যাবে। ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে। নতুন বাংলাদেশকে এই সত্যভিত্তিক ইতিহাসেই শক্তি দেবে, যেখানে মিথ্যার স্থান হবে না, আর সত্যের উপরে জনগণের আস্থা হবে আগ্রাসন প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। ইনশাআল্লাহ জয় হবে সত্যের, আর ইতিহাস লেখা হবে। এই প্রজন্ম মিথ্যার শিকল ভেঙে সত্যকে মুক্ত করছিল, আবার সেই সত্যকে সে মুক্ত করবে। ইনকিলাব জিন্দাবাদ।